বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সাথে আজকে কথা বলবো 5 নম্বর টপিকসের বিভিন্ন ধরনের যে ছত্রাকের শ্রেণী রয়েছে সেখান থেকে অ্যাস্কোমাইসিটিস শ্রেণী নিয়ে কথা বলবো। অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর যে অংশটি আজকে তোমাদের আমি পড়াবো সেটি হলো অ্যাস্কোকার্প কি, বিভিন্ন ধরনের অ্যাস্কোকার্পের চিহ্নিত চিত্রসহ বর্ণনা। এই অ্যাস্কোকার্প বা অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর ফ্রুট বডি সম্পর্কে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। এখান থেকে ছোট প্রশ্নও হয় প্রকারভেদগুলো থেকে, আর বড় প্রশ্ন হিসেবে আসে। অতএব এই ক্লাসটি তোমাদের উপকারে দিবে। এছাড়াও এর সাথে আরেকটি আমরা সাপোর্টিং প্রশ্ন করব, সেটি হলো কিভাবে অ্যাস্কোরেণুগুলো এই অ্যাস্কোকার্প থেকে উৎপন্ন হয়ে বাইরে নির্গমন হয় বা বিসরণ হয়, ছড়িয়ে পড়ে। সেই অংশটি আমরা আজকে আলোচনা করব। তাহলে তোমরা বোর্ড থেকে দেখে নাও। আজকে আমরা যে দুটি প্রশ্ন পড়ব তোমরা একটু বোর্ড থেকে দেখে নাও, ঠিক আছে? আমরা প্রথমে যে প্রশ্নটি পড়ব সেটি হলো অ্যাস্কোকার্প কি, বিভিন্ন ধরনের অ্যাস্কোকার্পের গঠন সচিত্র বর্ণনা করো। বেশ কয়েক সালে এই প্রশ্নটি এসেছে, তোমরা দেখবে। আর তার সাথে আছে অ্যাস্কোরেণু নির্গমন প্রক্রিয়া। তাহলে তোমরা এটি একটু ভালো করে মন দিয়ে এখন দেখবে, ঠিক আছে? আমরা এখন মূল পড়ায় চলে যাই। আমরা এখন যে অংশটি দেখব সেটি হলো বিভিন্ন ধরনের অ্যাস্কোকার্পের বর্ণনা। অ্যাস্কোকার্প মূলত এখানে আমরা 5 ধরনের অ্যাস্কোকার্প দেখব। প্রথম অ্যাস্কোকার্পের ধরন হচ্ছে ক্লিস্টোথেসিয়াম। এটিকে আমরা আদিম প্রকৃতির অ্যাস্কোকার্প বলে থাকি। আমরা যদি একটু খেয়াল করি অ্যাস্কোকার্পটিকে, সেটি হলো, দেখো এখানে অ্যাসকাসগুলো কিন্তু গোল। আরেকটা কথা, এই অ্যাস্কোকার্পের যে বাইরের আবরণটি সেটা কিন্তু পেরিডিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। আরেকটি কথা বলা দরকার, অ্যাস্কোকার্পটি আসলে কি? অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর যে সমস্ত ফ্রুট বডি তৈরি হয়, এই ফ্রুট বডিগুলোর নামই আসলে অ্যাস্কোকার্প। এমনি ছত্রাকের যে হাইফিগুলো থাকে, সে হাইফিগুলো থেকে পেরিডিয়াম পর্দা দ্বারা একটি আলাদা গঠন বিশিষ্ট যখন ফ্রুট বডি তৈরি হয় তখন সেটাকেই আমরা বলে থাকি অ্যাস্কোকার্প। অ্যাস্কোকার্পের প্রাচীর যেটা বলা হচ্ছে সেটা আসলে পেরিডিয়াম প্রাচীর, এবং এর ভিতরে দেখো অ্যাসকাসগুলো তৈরি হয়েছে। আমরা একটু ক্লিস্টোথেসিয়ামের বৈশিষ্ট্যগুলো দেখে নিই, ঠিক আছে? আমরা এখানে একটা একটা করে বৈশিষ্ট্য দেখব। এই প্রকারের ফ্রুট বডি আকারে বেশ ছোট, ফাঁপা, গোলাকার এবং অবিদারী। দেখো শেপটা কিন্তু গোলাকার। অবিদারী মানে দেখো এর চারপাশে কিন্তু কোনো ছিদ্র নেই। আমরা এর পরে যখন অ্যাস্কোকার্প দেখবো তখন দেখবো সেটার পাশে কোনো না কোনো দিকে ছিদ্র রয়েছে। এটি কিন্তু কোনো ছিদ্র নেই, কোনো রন্ধ্র নেই। এদের প্রাচীরকে পেরিডিয়াম বলে, যেটা আগেই বলেছি, বাইরের প্রাচীরটিকে পেরিডিয়াম বলে। অ্যাসকাসগুলো পেরিডিয়ামের ভিতরে বিক্ষিপ্তভাবে সজ্জিত। এই যে দেখো, এগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে, একসাথে কিন্তু ছড়ানো নেই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সুবিন্যস্ত হয়ে হাইমেনিয়াম গঠন করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে হাইমেনিয়াম গঠন করে না, কখনো কখনো পারে। হাইমেনিয়ামটা হচ্ছে যখন অ্যাসকাসগুলো কোনো একটি অংশের সাথে যুক্ত হয়ে একসাথে থাকবে তখন সেটাকে আমরা হাইমেনিয়াম বলবো। আমরা এরপরেই হাইমেনিয়াম দেখব। ক্লিস্টোথেসিয়াম সাধারণত অবৃন্তক, কখনো কখনো সবৃন্তক, এবং একক অ্যাসকাস, একটা অ্যাসকাস বহন করতে পারে, আবার বহু অ্যাসকাস। এখানে কিন্তু আমরা বহু অ্যাসকাস দেখছি, বহু অ্যাসকাস যুক্ত হতে পারে। অ্যাস্কোস্পোরগুলো সাধারণত পেরিডিয়ামের পচনের পর অ্যাসকাস প্রাচীর দিয়ে নির্গত হয়ে যায়। এর উদাহরণটা হলো অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম, এগুলো, ঠিক আছে? আমরা যদি এর ফ্রুট বডিগুলো দেখি অ্যাসপারজিলাসের, তাহলে এখানে যদি জাস্ট একটা এরকম করে একটা প্রাচীর লাগিয়ে দেই তাহলে তোমরা বুঝবে যে এইটা কিন্তু ওই পেনিসিলিয়াম বা অ্যাসপারজিলাসের যে মূল প্রাচীর সেরকম দেখতে হবে, ঠিক আছে? এখানে যদি একটা শুধু এখানে একটু একটু বৃত্ত লাগিয়ে দিই তাহলে দেখতে কিন্তু এরকম হবে। তাহলে মূল গঠনটা হলো এরকম। এটা হলো ক্লিস্টোথেসিয়াম। আমরা এবার পরের দিকে চলে যাই, পেরিথেসিয়াম। পেরিথেসিয়ামটা হলো দেখতে কিছুটা ফ্লাক্স আকৃতির। দেখো এটি কিন্তু একটু ফ্লাক্স আকৃতির, ঠিক আছে? এবার তো বুঝতে পারছো। তাহলে ওটা ছিল গোলাকার, এটা ছিল ফ্লাক্স আকৃতির। দেখো এখানে কিন্তু একটা ছোট অস্টিউল আছে, এইটাই বড় করে চিত্রটা দেখা যাচ্ছে। এটা হলো অস্টিউল, এটা হলো অস্টিউলের নালী, এটা কিন্তু অস্টিউল, ঠিক আছে? অস্টিউলের মাথায় এই পাশে যে অংশগুলো রয়েছে হাইমেনিয়ামের মতো কিছুটা, এগুলোকে আমরা বলছি প্যারাফাইসিস।
তাহলে পেরিথেসিয়ামের আকৃতি কিছুটা ফ্লাক্স আকৃতির, এরা কিন্তু গোলাকার তরুণ পর্যায়ে থাকলেও পরবর্তীতে নাশপাতির ন্যায় অবস্থাটা কিছুটা ফ্লাক্স আকৃতির এবং ঘন হাইফির সাথে নন স্ট্রোমাটিক হাইফি হতে পারে। পরিপক্ক অবস্থায় পেরিথেসিয়ার শীর্ষদেশে একটি ছিদ্র তৈরি হয়, যেটাকে আমি বললাম অস্টিউল, দেখতে পাচ্ছ তোমরা। অস্টিউলটি খাদ্য সরু ভঙ্গুর রোমের ন্যায় বৃদ্ধি দেখা যায়, এগুলোকে প্যারাফাইসিস বলে। এগুলো হচ্ছে প্যারাফাইসিস। পেরিডিয়াম নামক প্রাচীরের ভিতরে গহ্বর বিদ্যমান, দেখো এখানে মূল গহ্বর, এইটা মূল গহ্বর, এবং এই গহ্বরের মেঝেতে অ্যাসা এবং প্যারাফাইসিস অবস্থান করে। এগুলো কিন্তু সেই তোমার অ্যাসকোরেনু যে উৎপন্ন করেছে, দেখো 8টি করে আছে, সংখ্যা করে দেখবা, এটা প্রত্যেকটি অ্যাসকাসের ভিতরে 8টি করে অ্যাসকোরেনু তৈরি হয়। এবং অ্যাসকোকার্প শক্ত, বর্ণ গাঢ় এবং ভঙ্গুর ধর্মের হতে পারে। এটা নিউরোস্পোরা ক্রাসার ক্ষেত্রে দেখা যেতে পারে, ক্লাভিসেপসের ক্ষেত্রে দেখা যেতে পারে এবং পোডোস্পোরার ক্ষেত্রে দেখা যেতে পারে। তাহলে নিউরোস্পোরা, তার আগেরটা দেখেছি অ্যাসপারজিলাস বা পেরিসিডিয়ামের ক্ষেত্রে ওরকম দেখা যায় ক্লিস্টোথিসিয়াম, আর পেরিথেসিয়াম দেখা যায় নিউরোস্পোরা এবং ক্লাভিসেপসের। ঠিক আছে, তাহলে এটি হলো তাহলে পেরিথেসিয়ামটা দেখতে কিন্তু ফ্লাক্স আকৃতির, এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আর দেখো এটা অ্যাসকাসের ভিতরে অ্যাসকোস্পোর ছবিতেই দেখে দেওয়া আছে। আর এটা হলো পেরিডিয়ামের প্রাচীর কিন্তু এইটা, আর এই জায়গায় পেরিডিয়ামের প্রাচীর নিয়ে একটা অস্টিউলার নালীতে তৈরি হয়েছে, অস্টিউল। এর পরবর্তীতে আমরা চলে যাব, পরবর্তীটি হলো এইবার আমরা অ্যাপোথেসিয়াম। ঠিক আছে, তাহলে অ্যাপোথেসিয়ামটা হলো এ ধরনের ফ্রুট বডি উচ্চ শ্রেণীর ছত্রাকে পরিলক্ষিত হয়। তার মানে এটা সাধারণত বেশিরভাগ যারা একটু শ্রেণীগতভাবে একটু উচ্চ মর্যাদার অধিকারী, তার মানে যাদের যৌন জননের ক্ষমতা আরও একটু বেশি, তাদের ক্ষেত্রে এটি দেখা যায়। এবং এই অ্যাপোথেসিয়াম এ ধরনের ফ্রুট বডি পেয়ালা আকৃতির। তাহলে তোমরা দেখতে পাচ্ছ পেয়ালা বা ডিস্ক আকৃতির। ঠিক আছে, আগেরটা ছিল ফ্লাক্স আকৃতির, এটা কিন্তু ডিস্ক আকৃতির। দেখো পেয়ালা বা ডিস্কের মতো হয়ে থাকে। এগুলো আকার আয়তনে কয়েক মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত হতে পারে, কারণ এগুলো কিন্তু তারপরে সাইজে বড়, আকারটা অনেক বড় হয়, সবচেয়ে বড় হয় এগুলো। এদের বর্ণ ধূসর বাদামি হতে কালো, কমলা, স্বর্ণাভ বা বর্ণহীন হয়ে থাকে। অ্যাপোথেসিয়ামের ফ্রুট বডিকে আবার 3টি ভাগে ভাগ করা যায়, হাইমেনিয়াম, হাইপোথেসিয়াম এবং এক্সিপিউলাম। তাহলে দেখো দেখো ওখানে হাইপোথেমসিয়াম অংশটা বলে দেওয়া আছে, যেখান থেকে হাইফাগুলো তৈরি হয়েছে সেটা। এবার দেখো এটা একটাল এক্সিপিউলাম, আর এটা হলো মেডুলারি এক্সিপিউলাম, মেডুলা। তাহলে এই 3টা অংশ, আর এগুলো কিন্তু হাইফাল অংশ। তার মানে এটা এক্সিপিউলাম যে অংশটা, এক্সিপিউলাম অংশটা এইটুকু, এইটা হলো হাইপোথেসিয়াম অংশ, এবং এই অংশটুকু হচ্ছে হাইমেনিয়াম অংশ। তার মানে হাইমেনিয়ামের এই যে দেখো হাইমেনিয়ামের শাখাগুলো থেকে কিন্তু অ্যাসকাসগুলো তৈরি হচ্ছে, অ্যাসা এবং প্যারাফাইসিস অংশটা কিন্তু এই হাইমেনিয়াম অংশ থেকে। তাহলে এই অংশটুকু হাইপোথেসিয়াম, এই অংশটুকু হাইমেনিয়াম, এবং এই অংশটুকু হচ্ছে এক্সিপিউলাম। এক্সিপিউলাম দুই রকম, যেটা বাইরের দিকে মানে প্রাচীরের দিকে যে অংশটা, পেরিডিয়াম প্রাচীরের দিকের যে অংশটা, সেটাকে আমরা বলি একটাল এক্সিপিউলাম, এবং যেটা ভেতরের দিকে সেই অংশগুলোকে আমরা বলি কিন্তু মেডুলারি এক্সিপিউলাম। এই উদাহরণটা তোমরা পাবে পিৎজা, অ্যাসকোবোলাস এবং অর্নুলার থেকে। তো অ্যাসকোবোলাস আমাদের ছত্রাকটা খুবই কমন একটা ছত্রাক, অ্যাসকোবোলাস নিয়ে তোমাদের সিলেবাসেও আছে। তাহলে এপিথেসিয়ামটা পাওয়া যায় অ্যাসকোবোলাসের ক্ষেত্রে। এবার আমরা যাব সিউডোথেসিয়াম বা অ্যাসকোস্ট্রোমার ক্ষেত্রে। সিউডোথেসিয়াম বা অ্যাসকোস্ট্রোমা সেটা হলো দেখো অ্যাসকাস, এখানে দুই ধরনের দেখতে পাচ্ছ, আসলে একই জিনিস। এইটা একটু ছবিটা একরকম, ওটা ছবিটা একরকম, দুই রকম দেখানোর জন্য আমি এটা করেছি। যেটা সিউডোথেসিয়াম সেটাই আসলে অ্যাসকোস্ট্রোমা। তোমরা যখন বইটা খুলে দেখবে তখন দেখবে যে সিউডোথেসিয়াম বা অ্যাসকোস্ট্রোমা শব্দটা দেওয়া আছে। তো এই ধরনের ফ্রুট বডি এইটা দুই রকমের দিয়েছি, এখানে হালকা করে দেখানোর জন্য, আর এটাকে বেশি অ্যাসকাস হয়েছে সেই অনুযায়ী দেখানোর জন্য দিয়েছি। এই ধরনের ফ্রুট বডিতে, ঠিক আছে, আমরা দেখি যে স্ট্রোমার অভ্যন্তরস্থ একটি গর্তের মধ্যে সরাসরি অ্যাসকাসগুলো তৈরি হচ্ছে, যে গর্তের মধ্যে সরাসরি, এখানে কিন্তু কোনো হাইমেনিয়াম নেই, কোনো হাইফি নেই, কিছু নেই, সরাসরি তৈরি হচ্ছে। এবং অ্যাসকাসগুলো হাইমেনিয়ামে সুসংগঠিত নয়, স্ট্রোমাগুলো নিজেই ফলদেহ গঠনে অংশগ্রহণ করছে। দেখো স্ট্রোমা এই ভিতরের অংশটা স্ট্রোমাকে বলছে, দেখো এই প্রাচীরটাকে মূলত বলছে স্ট্রোমা। এরা নিজেই কিন্তু অ্যাসকাস উৎপাদনে সরাসরি নিজেই অংশগ্রহণ করছে।
অ্যাস্কোস্ট্রোমা লম্বাটে অস্টিওলযুক্ত কঠিন বা চর্মবোধ বা কালচে বর্ণ হয়ে থাকে। দেখো এটা কিন্তু অস্টিওলযুক্ত, এই যে, ঠিক আছে, এর ভিতরে অ্যাস্কোস্পোর তৈরি হচ্ছে। এগুলো কিন্তু একটু লম্বাটে চর্মবোধ। আর প্রতিটি গর্তে একটি করে অ্যাসকাস বা একাধিক অ্যাসকাস থাকতে পারে। এখানে 3টি অ্যাসকাস রয়েছে। এইটাতে তেমন গর্ত আমরা বুঝতে পারছি না, কিন্তু এইটাতে দেখো এই গর্তটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এটা কার ক্ষেত্রে দেখা যায়? এটা দেখা যায় প্লিওস্পোরার ক্ষেত্রে। আর আরেকটি আছে বাকি, সেটি আমরা একটু খেয়াল করি এরপর, সেটা হলো হিস্টেরোথেসিয়াম। হিস্টেরোথেসিয়াম একেবারে ছোট ধরনের ফ্রুট বডি। এটা অনেক বড় করে দেখানো হচ্ছে, সেজন্য তোমরা দেখতে পাচ্ছ। আসলে দেখো হিস্টেরোথেসিয়াম, এইটা দেখো, এটা যদি তুমি দেখো ছাত্রাকার হাইব্রিডগুলোর ভিতরে, তাহলে ছোট ছোট করে থাকবে। এটাকে এটা বড় করে দেখানো হয়েছে যে দেখতে কেমন হয় হিস্টেরোথেসিয়াম। ভেতরে একটু লম্বা খাস থাকে। তো এটা আসলে ফ্রুট বডিটা অনেক ছোট, কালো, লম্বাটে এবং নৌকা আকৃতির কিছুটা। এগুলো পরিণত ও পরিপক্ক হলে একক অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর একটি ফাটল মাধ্যমে শীর্ষভাগ থেকে শুরু হয়ে উন্মুক্ত হয়। এগুলো ফ্লাই স্টেরিয়ালেস বর্গের হয়ে থাকে, অর্থাৎ এটা কিন্তু খুব সহজেই উড়ে যেতে পারে। হ্যাঁ, তো এটা দেখো পাইনাস পাতার ক্ষেত্রে কিন্তু হিস্টেরোথেসিয়াম দেখানো হচ্ছে। এটা এর ভিতরে হিস্টেরোথেসিয়াম তৈরি হয়েছে। আর এটা হলো জায়গোট গঠনের সময় কিভাবে রেণুটা বিসরণ হচ্ছে সেটা। তো আমরা কিন্তু 5 ধরনের অ্যাস্কো কার্পের গঠন দেখলাম। 5 ধরনের, আমি আরেকবার রিপিট করছি। 5 ধরনের অংশটা কি কি? একটি হলো, প্রথমটাই আমরা দেখেছি ক্লিস্টোথেসিয়াম, তারপরে পেরিথেসিয়াম, তারপরে অ্যাপোথেসিয়াম, তারপরে দেখেছি অ্যাস্কোস্ট্রোমা বা সিউডোথেসিয়াম এবং সবশেষে হিস্টেরোথেসিয়াম। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে আসি। 2 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে যে এই যে অ্যাসকাসের ভেতরে যে অ্যাস্কো রেণুগুলো তৈরি হচ্ছে, এগুলো কি করে বিসরণ হয়? তো এক একটার ক্ষেত্রে এক এক রকম। যেমন ক্লিস্টোথেসিয়ামের ক্ষেত্রে আমরা বলেছি যে এখানে প্রাচীর, পেরিডিয়াম প্রাচীরটা ফেটে গিয়ে হবে। তো আমরা একটু ছবিটা দেখি, কয়েকটা ছবি দেখি, তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে নেব। এখানে তো লম্বা অ্যাসকাসগুলো দেওয়া আছে এগুলো। তো আমি যদি একটা একটা করে বলি, ক্লিস্টোথেসিয়াম যেহেতু গোল ছিল, প্রাচীরটা কিন্তু ভেঙে গিয়ে অথবা বিদীর্ণ অথবা পচে গিয়ে কিন্তু এটা বাইরে বের হয়ে আসবে অ্যাসকোরেণুগুলো। পেরিথেসিয়ামের ক্ষেত্রে যেহেতু অস্টিউল ছিল, অতএব অস্টিউল দিয়ে বের হয়ে আসবে। আর অ্যাপোথেসিয়ামের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো অ্যাপোথেসিয়ামের অ্যাসকাস রেণুগুলো ঠিক এরকম ছিল। এখানে এই যে অপারটিউলাম ধরনের, অর্থাৎ এটা যদি কখনো মুক্ত স্থান হয়, সরাসরি একদম ওই অংশটা দিয়ে বের হয়ে আসবে, অপারটিউলেট করতে পারবে। তো এখানে আমরা 5 ধরনের দেখতে পাচ্ছি। দেখো, প্রথমেই মুক্ত স্থান নেই, তাহলে মুক্ত স্থান না থাকলে যেটি হবে সেটি প্রাচীর ফেটে যাবে। এবং এটা দেখো 2 নাম্বার, দেখো রন্ধ্র রয়েছে, অ্যাসকাস রন্ধ্র বিশিষ্ট যে রন্ধ্রটা আমরা দেখতে পাচ্ছি, রন্ধ্র দিয়ে বের হয়ে যাবে। গ নাম্বার দেখতে পাচ্ছি অপারটিউলাম বিশিষ্ট, যে দেখো অপারটিউলামটা এখানে রয়েছে ঢাকনা। 4 নাম্বারটা দেখছি ফাটল বিশিষ্ট, দেখো এখানে একটু হালকা ফাটল রয়েছে, তো আমরা যখন হবে তখন একটা ফাটলটা বের হয়ে যাবে। আর এটা ভিতরের প্রাচীরের অগ্রপ্রান্তে রন্ধ্র সহ, তার মানে এই অগ্রপ্রান্ত, এটা দেখো 2টা শেপ, তার মধ্যে ভেতরেরটার আবার উপরের দিকে রন্ধ্র আছে, এখান থেকে বাইটিউনিকেট। আরেকটা কথা, সাধারণত যে সমস্ত অ্যাসকাসের 2টো প্রাচীর থাকে তাদেরকে বাইটিউনিকেট বলা হয়, আর একটি প্রাচীর থাকলে বলা হয় ইউনিটিউনিকেট। ঠিক আছে, তো একটা প্রাচীরও থাকতে পারে, 2 প্রাচীরও থাকতে পারে। 2 প্রাচীর থাকলে বাইটিউনিকেট এবং একটি প্রাচীর থাকলে টিউনিকেট। তো তোমরা এই অংশটি একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। আর এই অংশটি কিন্তু পরীক্ষায় যেহেতু প্রায়শই আসে, অতএব আমরা কিন্তু এটি আবার যখন ক্লাসে ফিরবো বা পরীক্ষার আগে আরেকবার রিভিশন দিয়ে নিব, তোমরা বাসায় তাহলে এই অংশটি ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, ভালো থেকো সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।